হচ্ছে সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতা নির্বাচন। ঠিক আছে, তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ। তো বাজার বিভক্তিকরণের ইংলিশটা আমি লিখে দিয়েছি মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে, তো বাজার বিভক্তিকরণ মার্কেট সেগমেন্টেশনটা কি? এখন বাজারে তো অনেক ভোক্তাই তো আমাদের বাজার, তো ভোক্তা তো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ আছে, মানে কোনো সীমা নাই ভোক্তার। তো সবার পছন্দ কি একরকম? তোমার আমার পছন্দই কি একরকম হবে? হবে না। সবার পছন্দ, সবার চাহিদা, সবার প্রয়োজনটা কিন্তু ডিফারেন্ট, আলাদা। আবার এই কারণে বাজারজাতকারী যেটা করে সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ করে, অর্থাৎ মার্কেটটাকে ছোট 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 কয়েকটা ভাগে ভাগ করে। তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা আপু, মার্কেটকে ভাগ করে কিসের বেসিসে? তো সেটা নিয়ে আমাদের পরবর্তী লেকচার তো আসছেই, বাজার বিভক্তিকরণ নিয়ে আরও কিছু লেকচার হবে। তো তারপর আমি বলে রাখি, বাজার বিভক্তিকরণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটকে কয়েকটা ভাগে ভাগ করা কিছু কিছু জিনিসের উপর বেস করে। কখনো জনসংখ্যাগত বিভক্তিকরণ হতে পারে, তারপরে এমন হতে পারে তোমার পরিবেশগত বিভক্তিকরণ হতে পারে, সব মিলাই একটা বিভক্তিকরণ যেটা সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে, তারপর যে কথাটা বলবো সেটা হচ্ছে বাজার লক্ষ্যায়ন। তো তোমরা বলবে বাজার লক্ষ্যায়নে তো আপু বুঝলাম, কিন্তু এর তো কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো পড়িয়ে দেন। যেহেতু আজকে বাজারজাতকরণে ছোট ছোট ধারণা দিচ্ছি, সেহেতু পয়েন্টগুলো আজকে পড়াবো না, কিন্তু পরবর্তী লেকচারগুলোতে তোমরা পয়েন্টগুলো পেয়ে যাবে। তো বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে স্পেসিফিকলি কিছু মার্কেটের যে সেগমেন্ট করলাম, কিছু কিছু সেগমেন্টকে আমি ডাইরেক্টলি টার্গেট করবো। টার্গেট করলে যেটা হবে, ঠিক ওই সেগমেন্টের যে চাহিদাগুলো সেগুলো আমরা পূরণ করবো এবং ওদের পছন্দ অনুসারে আমরা প্রোডাক্টটা সেল করবো। আর তোমরা তো একটা কথা শুনেছো, এই মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু ভোক্তাই রাজা। তো ভোক্তা যেহেতু রাজা, সেহেতু ভোক্তার পছন্দের মতো জিনিসই আমাদের তৈরি করতে হবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে আমাকে বাজারটাকে বিভিন্ন ভাগে ভাগ করে একটা টার্গেট মার্কেট রাখতে হবে। একটা মার্কেটকে স্পেসিফিকলি একটা ভাগকে আমি টার্গেট করব এবং ওটার জন্য আমি পণ্যটা সেল করবো, বা ওটার জন্য কি কি প্রয়োজন, ওইটার জন্য কি কি প্রোডাক্ট মিক্স আমার প্রয়োজন, সেগুলো হচ্ছে আমরা তৈরি করবো। ঠিক আছে, তারপরে যাচ্ছে হচ্ছে ভ্যালু প্রস্তাব নির্বাচন। ঠিক আছে, এখানে আসছে পৃথকীকরণ, ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি? পৃথকীকরণ। ঠিক আছে, পৃথকীকরণটা কেমন হবে? যেমন একটা বাজার বিভাগ থেকে আরেকটা বাজার বিভাগকে আলাদা করে দিতে হবে, টোটালি আলাদা। অর্থাৎ একটা বাজার বিভাগের জন্য আমি একরকম মার্কেটিং মিক্স ইউজ করব, আরেকটা বাজার বিভাগের জন্য আমি অন্যরকম মার্কেটিং মিক্স ইউজ করব। এটাই হচ্ছে বাজারের মানে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশনের বিষয়টা। ঠিক আছে, তারপরে চলে আসছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। এটা কেমন? এটার উদাহরণ আমি অনেকবার দিয়েছি, তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে ভ্যালু সৃষ্টি। ভ্যালু যদি আমি সৃষ্টি করতে পারি, আমি একজন বিপণনকারী হিসাবে যদি তোমাদের কাছে ভ্যালু সৃষ্টি করতে পারি, তোমরা কিন্তু বারবার আমার কাছে আসবা। তোমরা আমার কাছে বারবার আসলে কিন্তু বাজারে আমার অবস্থানটা, আমার পজিশনটা কিন্তু শক্ত হচ্ছে। তো এটাই হচ্ছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। ঠিক আছে, খুবই ইজি একটা কনসেপ্ট যে আসলে বাজারে অবস্থান গ্রহণ করতে হলে ক্রেতাদের মনে জায়গা করে নিতে হবে প্রথমত। আর ক্রেতাদের মনে জায়গা করে নিলে ক্রেতারা বারবার আমার কাছে আসবে, আমার কাছে এসে আমার প্রোডাক্টটা কিনবে। এটাই হচ্ছে বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। তারপরে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে মার্কেটিং মিক্স। শুনেই সবাই খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ মার্কেটিং মিক্স যে কনসেপ্টটা এটা সবাই জানে, এবং যেহেতু এটা আমরা ইন্টারে মার্কেটিং পড়ে এসেছি, আমাদের কাছে এটা খুবই ক্লিয়ার, এবং এটা আমারও ফেভারিট টপিক ছিল। ঠিক আছে, এটা আমারও পছন্দের একটা টপিক ছিল। তো মার্কেটিং মিক্স যেটা হচ্ছে সেটা পণ্যের ক্ষেত্রে হবে 4টি। ঠিক আছে, সেবার ক্ষেত্রে 7টি, সেটা আমরা পরে পড়াবো। ফার্স্টে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মার্কেটিং মিক্স পণ্যের ক্ষেত্রে 4টি। কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ঠিক আছে, বাংলায় বলি পণ্য, মূল্য, বন্টন, প্রসার। ফার্স্টে জানতে হবে পণ্যটা কি। তো এটা কি তোমরা জানো না? তোমরা তো খুব সহজেই জানো যে পণ্যটা কি। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, যেটা আমাদের হচ্ছে কোনো রকমের আমাদের জন্য ভ্যালু সৃষ্টি করবে এবং আমাদের কোনো রকমের অভাব বা চাহিদাকে পূরণ করবে, সেটাই হচ্ছে পণ্য। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোডাক্ট বা পণ্য। ঠিক আছে, যেটার মাধ্যমে আমাদের কোনো সমস্যা বা কোনো অসুবিধা বা কোনো দরকার পূরণ হবে, অর্থাৎ যেটা আমাদের জন্য উপযোগ সৃষ্টি করবে, সেটাই আমাদের জন্য হচ্ছে পণ্য। এটা হচ্ছে দৃশ্যমান, অবশ্যই দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। পণ্য কিন্তু দৃশ্যমান অদৃশ্যমান দুই রকমই হতে পারে। ঠিক আছে, তারপরে আসছে মূল্য বা প্রাইস। এখন আমরা যে পণ্যটা কিনবো, বিনিময় যেহেতু হবে, ওরা আমাকে পণ্য দিচ্ছে, আমাকেও তো কিছু দিতে হবে, সেটা হচ্ছে প্রাইস। তো প্রাইস আমরা পে করি। তো এখন আমাদের জন্য প্রাইসটা নির্ধারণ করে কিন্তু বিপণনকারী আমাদের সামর্থ্য চিন্তা করে, প্রতিযোগীদের মূল্য নির্ধারণকে বিবেচনা করে কিছু কিছু মূল্য নির্ধারণ করে। এখন তোমরা বলবা যে আপু মূল্য কিভাবে নির্ধারণ করে? তো সেটার জন্য কিন্তু পরবর্তীতে অনেকগুলো লেকচার আছে। মূল্য নির্ধারণের কিছু কিছু পদ্ধতি, ব্যয়যোগ মূল্য নির্ধারণ হোক, তারপর হচ্ছে চাহিদা নির্ধারণকারী মূল্য, তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী
পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে। তো আজকে শুধু জেনে রাখো মূল্য হচ্ছে বিপণনকারী নির্ধারণ করে। তো নির্ধারণ শুধু করলেই হবে না, আমাদের ক্রয় ক্ষমতাকে জানতে হবে যে তার যে ভোক্তাটি কতটুকু টাকা দিতে পারবে। ঠিক আছে, এখন যদি আমার অ্যাফোর্ডেবিলিটির থেকে বেশি যদি তারা যদি রেখে দেয় তাহলে কিন্তু আমি কিনতে পারবো না প্রোডাক্টটা। সো যেটা করতে হবে, মূল্যটাকে আমাদের মতো করে, আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের কতটুকু অ্যাফোর্ডেবিলিটি অনুসারে মূল্যটাকে বেস করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সিম্পল একটা কনসেপ্ট। তারপরে আসছে হচ্ছে বন্টন হচ্ছে প্লেস বা ডিস্ট্রিবিউশন। বন্টনের কিন্তু দুইটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে প্লেস বা ডিস্ট্রিবিউশন, এটা মনে রাখবা, প্লেস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ইংলিশটা আসলে ভয় পেয়ে যেও না, প্লেস বা ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে বন্টন। তো বন্টনটা কিরকম, এখন আমার বাসা যদি সাপোজ হয় ঢাকায়, আমি কিন্তু আমার বাসার আশেপাশ থেকে পণ্য কিনতে পছন্দ করব। আমি কিন্তু এমন হবে না যে আমি রাজশাহী গিয়ে বা আমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে পণ্য কিনবো, এমনটা কিন্তু হবে না। কিন্তু গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে তো আমরা সবাই চাই যে রাজশাহী বা চাঁপাইয়ের আম কিনতে। তো তখন আমরা কি রাজশাহী গিয়ে আম কিনে আবার আসবো? আমাদের কি বিজি লাইফ থেকে এতটা সময় বের করার সুযোগ আছে? নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, বিপণনকারীকে বন্টন করতে হবে, অর্থাৎ বিপণনকারীকে এই প্রোডাক্টটা আমার বাসার কাছ পর্যন্ত আনতে হবে। এটা কিভাবে সম্ভব, যখন বিপণনকারী তাদের হচ্ছে তোমার ডিলার, তারপর খুচরা ব্যবসায়ী, না ডিলার তারপর পাইকারি ব্যবসায়ী, ডিলার তারপর পাইকারি ব্যবসায়ী, তারপর খুচরা ব্যবসায়ী, তারপর চূড়ান্ত ভোক্তা, এই পর্যন্ত যে আনবে, এই যে এতগুলো ধাপ, এগুলোকে বলছে বন্টন। ঠিক আছে, আর তারপর হচ্ছে প্রসারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা নতুন পণ্য বা একটা পুরাতন পণ্যই ধরো বাজারে আছে, এটা আমি জানবো কিভাবে? আমাকে তো জানতে হবে যে এই প্রোডাক্টটা বাজারে আছে। এইটা জানার যে উপায়টা সেটা হচ্ছে প্রসার, অর্থাৎ প্রমোশন। ঠিক আছে, একটা পণ্যকে ক্রেতাদের সামনে বা ভোক্তাদের সামনে, সেটা তাদের বর্তমান ক্রেতা হোক অসম্ভাব্য ক্রেতা হোক, তাদের সামনে তুলে ধরার জন্য আমাদের কিছু কিছু কার্যাবলী করতে হয়, সেটা হচ্ছে প্রসার কার্যাবলী। যেমন প্রসারের মধ্যে থাকতে পারে বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, তারপরে হতে পারে তারপরে হতে পারে তোমার আরো অনেক ধরনের হতে পারে, প্রচার হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে জনসংযোগ হতে পারে। এই সব কিছু হচ্ছে তোমার প্রসার বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই মার্কেটিং মিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে তোমাদের পরীক্ষায় এমন আসলো যে হচ্ছে মার্কেটিং মিক্স ব্যাপারটা যে আছে চারটা, এগুলোর হচ্ছে তোমার কিছু কিছু একটা করে সংজ্ঞা লেখো বা একটা করে ডেফিনেশন দাও, উদাহরণ দাও। ঠিক আছে, জাস্ট তুমি ব্যাপারটাকে বুঝিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর সংজ্ঞা একদম স্পেসিফিকলি মুখস্থ করতে হবে এমন না, তুমি বুঝিয়ে লিখতে পারলে দ্যাটস এনাফ। ঠিক আছে, পরবর্তী যে টপিকটা করবো সেখানে চলে যাচ্ছি।